আসসালামাইকুম সবাইকে, যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের, কেমন আছো বলো? আচ্ছা, তো তোমাদের আবারও ক্লাসটা শুরু করি আমরা ব্রেকের পরে। কখন শুরু হবে ক্লাস? অলরেডি শুরু হয়ে গেছে। আমরা 18 নম্বর লেকচারটা শুরু করব। আমরা ফার্স্টে অনুসর্গ পড়বো। এর আগে একটু বলি, আসো আমরা অনুসর্গ শুরু করি। অনুসর্গ আমরা ইংরেজিতে যেটাকে বলি প্রিপোজিশন। প্রিপোজিশন কি করে দেখো তো। বলা হচ্ছে যে যেসব শব্দ কোনো শব্দের পরে বসে, উপসর্গ শব্দের আগে বসে। উপসর্গ কোথায় বসে? শব্দের আগে। আমরা এর আগেও দেখছি যে উপসর্গের কাজ শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করা, আর অনুসর্গ যেটা সেটা শব্দের পরে বসে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে। সো এই জায়গাটা একটু খেয়াল রাখবা যে আমরা আজকের ক্লাসে তো অনুসর্গ পড়বো, যোজক পড়বো, দুইটা অনেক ছোট ছোট টপিক, পড়াইতে সময় বেশি লাগে না, পড়তেও বেশিক্ষণ লাগে না, বাট একটা কনফিউশন সৃষ্টি হয়। তোমরা প্রায় জিজ্ঞেস করো যে আপু অনুসর্গ আর যোজক এই দুটো তো একই রকম লাগে, গুলায় ফেলি মিলায় ফেলি, যেহেতু দুইটাই মাঝখানে বসতেছে। সো এই জায়গায় একটু মনে রাখবা যোজকের যে কাজ, দেখো যতে যোজক, যতে যুক্ত করা। সো যোজকের যে কাজ সেটা শব্দগুলোকে বাক্যগুলোকে যুক্ত করা, আর অনুসর্গ যেটা সেটা কিন্তু যুক্ত করে না, সেটা বাক্যের পদগুলোকে একটা একটার সাথে শব্দটাকে বাক্যের সাথে কি করে সম্পর্কিত করে। সেসব শব্দকে আমরা বলি অনুসর্গ। যেমন এখানে বলা হয়েছে দেখো সে কাজ ছাড়া কিছুই বোঝে না। তো এটাকে যদি আমরা বাদ দেই, ছাড়া এটাকে যদি বাদ দেই, তাহলে বাক্যটা কি দাঁড়ায়? সে কাজ কিছুই বোঝে না। তাহলে সে কাজ কিছুই বোঝে না, এখানে ছাড়া যে শব্দটা আমরা পাচ্ছি এটাকে আমরা বলতেছি অনুসর্গ। এখন ছাড়া শব্দটা এই বাক্যটার মধ্যে এসে কি করলো দেখো তো, এই অংশটার সাথে এই অংশটাকে রিলেট করে দিল, কানেক্ট করে দিল, সম্পর্কিত করে দিল। তাহলে এটাকে আমরা বলতেছি অনুসর্গ। কোন পর্যন্ত পড়েছো? এই বাক্যে পর্যন্ত একটা অনুসর্গ। অনুসর্গকে আমরা ইংরেজিতে প্রিপোজিশন বলি। এখন আমরা কিছু অনুসর্গের এক্সাম্পল দেখে একটু বোঝার চেষ্টা করব। অনুসর্গ দুই প্রকার, একটাকে আমরা বলি সাধারণ অনুসর্গ, আরেকটাকে আমরা বলি ক্রিয়াজাত অনুসর্গ। তো সাধারণ অনুসর্গ কি? যেগুলো ক্রিয়াপদ থেকে অনুসর্গ তৈরি হয় নাই, সেগুলো সাধারণ। কথা বোঝো নাই, আমি একটু বলি। ধরো আমি যদি একটা কথা বলি, আমি যদি বলি যে কাজটি করে ফেলো। এখন এই যে একটা কথা করে, করে এই শব্দটাকে বা এই অনুসর্গটাকে যদি আমি নেই, এটাকে যদি আমি ভাঙি, বিশ্লেষণ করি, তাহলে আমি কি পাই দেখো তো? করা অথবা কর, করা অথবা কর। এখন একটু খেয়াল করে দেখো তো, কাজ করা, কাজটি কর, এগুলো কি একটা ভার্ব না, একটা ক্রিয়া না? তার মানে এই করা বা কর এগুলো যেহেতু একটা ক্রিয়া, এবং এই যে অনুসর্গটা করে, এই অনুসর্গটা আসছে তাহলে কোত্থেকে? এই অনুসর্গটা আসছে একটা ক্রিয়াপদ থেকে। ক্রিয়াপদটা কি? ক্রিয়াপদটা কর, ক্রিয়াপদটা করা। তাহলে যেহেতু এই অনুসর্গটা একটা ক্রিয়াপদ থেকে আসছে, এই কারণে আমরা এই অনুসর্গটাকে বলি ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে অনুসর্গ কয় প্রকার? অনুসর্গ দুই প্রকার, একটা সাধারণ, একটা ক্রিয়াজাত। ক্রিয়াজাত অনুসর্গ যেটা কোনো ক্রিয়াপদ থেকে আসছে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখো, করে, কর ক্রিয়া থেকে আসছে, থেকে, থাক ক্রিয়া থেকে আসছে। আমরা বলি না তুই এখানে চুপ করে বসে থাক, সো থাক একটা ক্রিয়া। আচ্ছা, দিয়ে, দে, আমরা বলি না তুই এদিকে আয়, আমাকে কলমটা দে, মন দিয়ে লেখাপড়া করো, সো দিয়ে, এটাও একটা ক্রিয়া থেকে আসছে। ক্রিয়াটার নাম কি? ক্রিয়াটার নাম দে। এরপর ধরে, ধরেও একটা ক্রিয়া থেকে আসছে। কিভাবে? আমরা বলি না এটা ধর, ধরে ফেল, শাহিন ধরে ফেল, সো এই যে ধর, ধরে, এটা কি একটা ক্রিয়াপদ থেকে আসছে। তাহলে ক্রিয়াজাত অনুসর্গ। তারপর বল, বলা, এটা একটা ক্রিয়া, কথা বল, ঠিক আছে? সো বলা কি একটা ক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে বলে, ধরে, দিয়ে, থেকে, করে, এগুলো প্রত্যেকটাই একটা ক্রিয়াপদ থেকে উৎপন্ন হয়েছে। যেই অনুসর্গগুলো কোন একটা ক্রিয়াপদ থেকে উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলি ক্রিয়াজাত অনুসর্গ। যদি ক্রিয়াপদ থেকে উৎপন্ন না হয়, যদি এগুলোকে ভাঙলে বা যদি এগুলোকে নিয়ে তুমি চিন্তা করলে কোনো ক্রিয়াপদ না পাও, তখন তুমি সেগুলোকে বলবা সাধারণ অনুসর্গ। যেমন ধরো মাথার উপরে নীল আকাশ, তো উপরে অনুসর্গটা আসছে কোত্থেকে? উপর থেকে। এখন উপর এটা কি কোনো ক্রিয়া? করে যেরকম ক্রিয়া, বলে বা বল যেরকম ক্রিয়া, ধর যেরকম ক্রিয়া, উপর তো এরকম কোনো ক্রিয়া না। আমি যদি বলি মাথার উপরে নীল আকাশ, মাথার উপরে ছাদ, উপর দিয়ে আমি কিন্তু কোনো ক্রিয়াকে বুঝাচ্ছি না। তারপর আমি যদি বলি কাছে, কার কাছে গেলে জানা যাবে? তুমি আমার কাছে আসো, কাছ,
কয়াকার ছ, কাছ, এটাও কিন্তু কোনো ক্রিয়া না। সো খেয়াল করে দেখো, উপর, কাছ, জন্য, দ্বারা, বনাম, এগুলো কোনোটাই কোনো ক্রিয়াপদকে বোঝাচ্ছে না। যদি ক্রিয়াপদ ছাড়া অন্য কোনো কিছুকে বোঝায়, দেখো বলছে যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় সেগুলো হচ্ছে সাধারণ, আর যদি ক্রিয়াপদ থেকে তৈরি হয় তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। বুঝছো কিনা আমাকে একটু বলো। এখানে কয়েকটা অনুসর্গের উদাহরণ দেওয়া আছে, অনুসর্গের উদাহরণগুলো একটু ভালো করে খেয়াল করে আমরা দেখে রাখবো। যেমন ধরো অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, এখানে সাধারণ এবং ক্রিয়া দুইটার এক্সাম্পলই দিছে, আবার সুন্দর করে তোমাকে সাধারণ এবং ক্রিয়াজাত অনুসর্গটা আলাদা করে দেওয়া আছে। এমসিকিউতে একটা বাক্য দেয়, দিয়ে বলে যে এখানে কোন অনুসর্গ ব্যবহৃত হয়েছে, সাধারণ নাকি ক্রিয়াজাত। তো সাধারণ এবং ক্রিয়াজাত অনুসর্গ এই দুটো বুঝছো কিনা টিচার্স ইনবক্সে একটু দ্রুত জানাও। আমরা বলছি অনুসর্গ হচ্ছে যেটা শব্দ বাক্যের মধ্যে বসে বাক্যকে অন্য শব্দগুলো বা অন্য পার্টগুলোর সাথে সম্পর্কিত করে। কি করে? সম্পর্কিত, যুক্ত না, সম্পর্কিত। আচ্ছা, এরপর আমরা বলছি অনুসর্গ দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে ক্রিয়াজাত। আমরা আগে ক্রিয়াজাতটা পড়ছি। ক্রিয়াজাত অনুসর্গ কোনগুলো? করে, থেকে, দিয়ে, ধরে, বলে। এখন এগুলো ক্রিয়াজাত অনুসর্গ নাম কেন? কারণ হচ্ছে আমরা যদি অনুসর্গগুলোকে খেয়াল করি, আমরা দেখি এই অনুসর্গগুলোর উৎপত্তি হয়েছে কোনো ক্রিয়াপদ থেকে। যেমন ধরো দে থেকে দিয়ে, ধর থেকে ধরে, বল থেকে বলে, থাক থেকে থেকে, কর থেকে করে। সো এগুলো প্রত্যেকটা ক্রিয়াপদ থেকে উৎপন্ন হওয়া অনুসর্গ, তাই এগুলো ক্রিয়াজাত। আর সাধারণ অনুসর্গ যেগুলো, এগুলো কোনো ক্রিয়াপদ থেকে উৎপন্ন না। উপর কোনো ক্রিয়া না, কাছ কোনো ক্রিয়া না, দ্বারা কোনো ক্রিয়া না, বনামও কোনো ক্রিয়া না, কিন্তু এগুলো ক্রিয়া, তাই এগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলতেছি, এগুলোকে সাধারণ অনুসর্গ বলতেছি। খুবই সিম্পল এবং সহজ একটা জিনিস। আচ্ছা, কিছু বহু নির্বাচনী আছে। দেখো বলা হয়েছে নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে? জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, যদি রোদ ওঠে তবে রওনা দেব, এটা অনুসর্গই না, এটা যোজক। বর্ষার সময় নেই তাই যেতে হচ্ছে, কার কাছে গেলে জানা যাবে। জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, এগুলো প্রত্যেকটাই যোজক। অনুসর্গ হচ্ছে এটা, কার কাছে গেলে জানা যাবে। কাছে, এই যে দেখো কাছে হচ্ছে অনুসর্গ, কার কাছে গেলে জানা যাবে। অ্যান্সার হচ্ছে ডি। আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, বাক্যে বনাম কিসের উদাহরণ? বনাম হচ্ছে অনুসর্গ। কোন অনুসর্গ? আর একটু ক্লিয়ারলি বললে সাধারণ অনুসর্গ। বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, এখানে বিনে কি অর্থ প্রকাশ পেয়েছে? নিজের দেশের ভাষা ব্যতীত আশা মিটে না, তাহলে এখানে ব্যতীত মানে ব্যতিরেকে এটা প্রকাশ পেয়েছে। আচ্ছা, নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? এটা একটু বলো তো, পারো কিনা? কার কাছে গেলে জানা যাবে, কাছে এটা সাধারণ। ওকে, সবার সামনে থাকবো, সামনে, সামনে কি? এটা কি কোনো ক্রিয়া? না। তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি, এমন কাজ তোমার দ্বারা হবে না, দ্বারা, এটাও কোনো ক্রিয়া না, এটাও সাধারণ। তাহলে ক, খ, গ সবই হচ্ছে সাধারণ। বলে, এটা আসছে কোত্থেকে? দেখো বল থেকে। সো বল বা বলা, কথা বল যদি আমরা বলি, বা তোমার বলা কথা, তো বল, বলা, এগুলো প্রত্যেকটাই কি কোন একটা ক্রিয়া। তাহলে ক্রিয়াপদ থেকে যেহেতু অনুসর্গটা আসছে, তাই এটাকে আমরা ক্রিয়াজাত অনুসর্গ বলবো। অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, এরপরে একটা কুইজ আছে, আমরা একটু দেই। ঢাকা থেকে সিলেট যেতে ট্রেনই শ্রেয়, মানে ট্রেন বেটার। থেকে শব্দটি কোন জাতীয় অনুসর্গ? অনুসর্গ চিনবা কিভাবে আদিলা? এটাই তো আমরা চিনাচ্ছি। এই যে অনুসর্গগুলো, কয়েকটি অনুসর্গের উদাহরণ দেওয়া আছে তোমাকে, অনুসর্গের উদাহরণ দেওয়া আছে সুন্দর করে। এখানে তোমার অনুসর্গটা হচ্ছে থেকে। থেক অনুসর্গটা থেকে আসছে কোত্থেকে? দেখো তো, থাক থেকে। থাক, তুই চুপ করে বসে থাক। সো থাক, এটা কি একটা ক্রিয়া না? ক্রিয়া থেকে আসছে না, তাহলে এটা অবশ্যই ক্রিয়াজাত অনুসর্গ। এটাও তোমরা কেমনে ভুল করলে আমি বুঝলাম না। তাহলে অনুসর্গ কি বুঝা গেছে? অনুসর্গ চিনবা কিভাবে একজন জিজ্ঞেস করছো। এই যে অনুসর্গের এক্সাম্পল দেওয়া আছে, দেখো সম্পর্কিত করে দিচ্ছে। তারপর সাধারণ অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ দেওয়া আছে। তাহলে অনুসর্গ আমরা পড়লাম, এবার আসো যোজক পড়ি। খুব সহজ একটা জিনিস ছিল। যোজককে আমরা অনুসর্গতে মাত্র পাইছি সম্পর্কিত করে, আর যোজক যেগুলো সেটা হচ্ছে যুক্ত করে। কি যুক্ত করে? পদকে। পদ মানে কি? আমরা যখন বাক্যের মধ্যে শব্দগুলোকে বসাই তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে পদ। সো পদ, বর্গ মানে হচ্ছে একাধিক পদ মিলে এক একটা বর্গ গঠিত হয়। বাক্য, এগুলোকে যুক্ত করে
যারা, তাদেরকে আমরা বলি হচ্ছে যোজক। দেখো এখানে এবং, ও, আর, কিন্তু, কারণ, এগুলো প্রত্যেকটা যোজক। ধরো আমি যদি বলি তুমি আসবে এবং আমি যাব, তাহলে তুমি আসবে আমি যাব, এই দুইটা বাক্যকে আমি যুক্ত করছি এবং দ্বারা। ইংলিশে আমরা যেরকম এন্ড অর বাট এরকম কনজাংশন ইউজ করি না? আচ্ছা, তাহলে তুমি আসবে আমি যাব, এই দুইটা বাক্যকে আমি যুক্ত করছি এবং দ্বারা। রহিম ও করিম স্কুলে যায়, তাহলে রহিম একটা শব্দ, করিম একটা শব্দ, দুটো শব্দকে আমি ও দ্বারা যুক্ত করছি। তাহলে যারা বাক্যের মধ্যে শব্দকে বা পদকে একটার সাথে আরেকটাকে কানেক্ট করে, দুইটা বাক্যকে যুক্ত করে, এই যুক্ত করার কাজগুলো যারা করে তাদেরকে আমরা বলি যোজক। এখানে কিছু যোজকের এক্সাম্পল আছে, আমরা যোজকের প্রকার ভেদে চলে যাই। একদম ফার্স্টে বলা হচ্ছে সাধারণ যোজক। তোমরা কমেন্টে চিল্লাচিল্লি না করে আগে একটু আমার কথাটা শোনো, বোঝো, তারপরে প্রশ্ন কইরো। বোঝানোর আগেই বইলো না যে আপু এটা কি, আগে একটু দেখো। সাধারণ যোজক হচ্ছে যখন সাধারণভাবে ওরা দুটো শব্দ বা বাক্যকে যোগ করবে, এখানে কোনো ঝামেলা নাই। দেখো ও এবং, ও এবং এই দুইটা শব্দ কি করে? ও আর এবং এরা দুটো শব্দকে বা বাক্যকে যুক্ত করে। সাধারণত ও হচ্ছে শব্দকে যুক্ত করে আর এবং হচ্ছে বাক্যকে যুক্ত করে। দেখো রহিম একটা শব্দ, করিম একটা শব্দ, দুইটাকে যুক্ত করছি ও দ্বারা। জলদি দোকানে যাও, পাউরুটি কিনে আনো, দুইটা বাক্যকে যুক্ত করছি এবং দ্বারা। তাহলে এই দুটো হচ্ছে সাধারণ যোজক, সাধারণভাবে যুক্ত করার কাজ করে। 2 নম্বর এক্সাম্পলটা বলা হয়েছে বিকল্প। তাহলে তুমি বিকল্প শব্দটা আগে বুঝো। বিকল্প মানে কি? বিকল্প মানে হচ্ছে তুমি দুইটাই নিতে পারবা না, যে কোনো একটা নিতে পারবা। যেমন আমরা বলি না যে অমুকের বিকল্প কে, তার মানে কি আমি অমুককে নিব না, অমুকের পরিবর্তে আরেকজনকে নিব। বিকল্প শব্দটার মানে কি? যে তোমার কাছে দুইটা জিনিস থাকবে বা তিনটা জিনিস থাকবে, চারটা জিনিস থাকবে, তুমি যে কোনো একটার পরিবর্তে আরেকটা নিবা, তুমি দুইটাকে নিতে পারবা না। সাধারণ যোজকে কি ছিল? দুইটাকে আমি নিতে পারবো, রহিম ও করিম, ও এটা এবং এটা। কিন্তু বিকল্প যোজক যেটা, সেখানে তোমার ধরো দুইটা অপশন আছে, তুমি এটা নিতে পারবা না এটা নিতে পারবা, যে কোনো একটা। তাহলে বিকল্প যোজক হচ্ছে সেই যোজক যেগুলো দ্বারা যে কোনো একটাকে নেওয়া বোঝায়। তাহলে এই ধরনের যোজকে একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করা হয়। লাল বা নীল কলমটা আনো, তাহলে বা, না, এগুলো কি বুঝাচ্ছে? এগুলো বুঝাচ্ছে তুমি দুইটা নিতে পারবে না, যে কোনো একটা নিতে পারবা। তাহলে তুমি হয় লাল কলমটা আনো, না হয় নীল কলমটা আনো। চা খাও, না হয় কফি খাও, দুইটাই তুমি খাইতে পারবা না। আমি যদি বলতাম চা ও কফি খাও, তাহলে তুমি চাও খাইতে পারতা, আবার একটু পরে কফিও খাইতে পারতা, তখন হয়ে যেত সাধারণ যোজক। যেহেতু আমি বলছি না, তার মানে আমি এখানে বুঝাচ্ছি যে তুমি দুইটা খাইতে পারবা না, হয় চা খাবা না হয় কফি খাবা। তাহলে চায়ের বিকল্প হচ্ছে কফি, কফির বিকল্প হচ্ছে চা। লালের বিকল্প হচ্ছে নীল, নীলের বিকল্প হচ্ছে লাল। তাহলে বিকল্প যোজক আর সাধারণ যোজকের পার্থক্য কি? সাধারণ যোজকে আমরা দুটি শব্দ বা বাক্যকে যোগ করতেছি, দুটোকে নিতে পারতেছি, কিন্তু বিকল্প যোজকে যে কোনো একটার পরিবর্তে আরেকটাকে নিতে পারতেছি। আচ্ছা, থার্ডে আমরা যে যোজকটা পাচ্ছি সেটার নাম হচ্ছে বিরোধ। বিরোধ শব্দটা বুঝো। আমরা যখন বলি যেটা একটা বিরোধপূর্ণ এলাকা, বিরোধপূর্ণ মন্তব্য, বিরোধিতা, এটার মানে কি? যখন আমরা কোনো একটা কিছুর সাথে, কোন একটা অংশের সাথে আরেকটা অংশের গ্যাঞ্জাম থাকে, ঝামেলা থাকে, সেটাকে আমরা বলি বিরোধ। তাহলে দেখো এখানে যে বাক্যটা বলা হয়েছে, এত পড়লে ভালো করতে পারলাম না। তাহলে তুমি এত পড়ছো, তার মানে স্বাভাবিকভাবেই তুমি পরীক্ষায় ভালো ফল করবা। কিন্তু এই যে এত পড়লা তাও ভালো ফল করতে পারলা না, এই দুইটা বক্তব্য একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে, সংঘর্ষ করে। তুমি পড়ছো মানে তুমি ভালো ফল করবা, যেহেতু একটা একটার সাথে বলতেছিলাম যে আমাদের এক্সাম্পলটা একটু খেয়াল করো। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, এখানে এই যে কিন্তু যোজকটা ব্যবহৃত হয়েছে, ও কি দেখাচ্ছে? দেখো, দেখাচ্ছে যে আমার বাক্যের প্রথম অংশের সাথে পরের অংশটার একটা কন্ট্রাডিকশন বা একটা বিরোধের তৈরি হচ্ছে। আমি পড়ছি মানে আমি ভালো ফল করব, কিন্তু করতে পারতেছি না, তার মানে এই কিন্তু একটা বিরোধের জিনিস দেখাচ্ছে। এই যে তাকে আসতে বললাম, তাহলে সে কি করবে? আসবে, কিন্তু সে কি করলো? এলো না। তাহলে এই যে কিন্তু, তবু, এগুলো কি করে? এই যোজকগুলো বাক্যকে যুক্ত করে, কিন্তু যুক্ত করে ওরা কি অর্থ দেয়? ওরা একটা বিরোধ বা ওরা একটা বিপরীত অর্থ দিচ্ছে বা একটা সাংঘর্ষিক উত্তর দিচ্ছে। এরপরে বলা হয়েছে কারণ যোজক। কারণ মানে হচ্ছে যেটাকে আমরা বলি কজ। এই যে জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, তাহলে চাহিদা বেশি হওয়ার কারণে দাম বাড়ছে। বসার সময় নাই তাই যেতে হচ্ছে, তাহলে যেতে হচ্ছে একটা বাক্য, বসার সময় নেই একটা বাক্য, দুইটা বাক্যকে আমি যুক্ত করছি তাই দ্বারা। তাহলে যার দ্বারা আমরা বাক্যকে যুক্ত করতেছি সে আমাদের যোজক, তাহলে তাই হচ্ছে একটা যোজক। এখন কোন ধরনের যোজক সেটাকে আমরা বলতেছি কারণ যোজক।
তার মানে তাই, তবু, কিন্তু এগুলো প্রত্যেকটাই যুক্ত করার কাজ করে, এগুলো প্রত্যেকটাই যোজক। কিন্তু এরা কি অর্থ দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই যোজকের শ্রেণী বিভাগটা আলাদা করা হয়। এরা কি বিরোধ অর্থ দিচ্ছে, নাকি কারণ অর্থ দিচ্ছে, নাকি কি অর্থ দিচ্ছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে সাপেক্ষ যোজক। সাপেক্ষ কথাটার মানে কি? সাপেক্ষ কথাটার মানে হচ্ছে যখন একটার উপর নির্ভর করে আরেকটা কিছু হয়, ডিপেন্ডেন্সি। সাপেক্ষ কথাটা মনে রাখবা যে কোনো একটা ডিপেন্ডেন্সি বা নির্ভরতা বোঝায়। ডিপেন্ডেন্সি অথবা কোন একটা নির্ভরতা যদি বোঝায় সেটাকে আমরা বলি হচ্ছে সাপেক্ষ যোজক। তো এখানে বলা হয়েছে দেখো যে যদি রোদ ওঠে তবে রওনা দেব, তাহলে এখানে যদি এবং তবে এগুলো হচ্ছে যোজক। রোদ ওঠা, রওনা দেওয়া এগুলোকে যুক্ত করার কাজ করতেছে। কিন্তু এরা কিন্তু একা নাই, একটার সাপেক্ষে আরেকটা। যে তোমার রওনা দেওয়াটা ডিপেন্ড করতেছে রোদ ওঠার উপর, তোমার নতুন করে জানাটা ডিপেন্ড করতেছে পড়ার উপর। যদি তুমি পড়ো তাহলে তুমি জানবা। তাহলে এখানে দেখো অর্থ প্রকাশ করার জন্য এটা এটার উপর, এটা এটার উপর ডিপেন্ড করতেছে, এটা এটার উপর, এটা এটার উপর ডিপেন্ড করতেছে, নির্ভরতার জায়গা আসতেছে। এই নির্ভরতার ব্যাপারটা আসলেই আমরা সেটাকে বলি হচ্ছে সাপেক্ষ যোজক। তাহলে এগুলো সবগুলোই যোজক। যদি তবেও যোজক, কিন্তুও যোজক, এবংও যোজক। এরা সবাই যোজক, এরা সবাই যুক্ত করে শব্দকে শব্দের সাথে বা বাক্যকে বাক্যের সাথে বা বর্গের সাথে। কিন্তু এদের প্রকারভেদটা আমরা করি কিসের উপর? প্রকারভেদটা আমরা করি হচ্ছে তারা কি অর্থ দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে প্রকারভেদটা করে থাকি। ওকে, সো আসলে একটা প্রশ্ন দেখে বহু নির্বাচনী বলা হচ্ছে কোন বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ? বিরোধ যোজক মানে হচ্ছে কন্ট্রাডিক্টরি। তাহলে দেখো যদি রোদ ওঠে তবে রওনা দিব, এখানে যদি তবে, এখানে একটা ডিপেন্ডেন্সি আসতেছে না, তাহলে এটা সাপেক্ষ। বসার সময় নেই তাই যেতে হচ্ছে, তাহলে তুমি যে যাচ্ছ সেটার কারণ কি? কারণ তোমার বসার সময় নেই, তাহলে এটা কারণ যোজক। চা না হয় কফি খান, এটা হচ্ছে বিকল্প যোজক, তুমি যে কোনো একটা খাইতে পারবা। আর তাকে আসতে বললাম তবু এলো না, তাহলে তবু, আসতে বলছিলাম কিন্তু আসে নাই, একটার বিপরীত, তাহলে এটা একটা আমরা বিরোধ যোজক। আমরা এটাকে কি বলতেছি? যে তাকে আসতে বললাম তবু এলো না, এটা আমরা একটু আগে দেখছি যে বিরোধ যোজক। তাহলে এটা হচ্ছে বিরোধ যোজকের অ্যান্সার। এটা হচ্ছে বিকল্প, এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে সাপেক্ষ। প্রথমবার পড়তেছো, এক্সাম্পল গুলো নিয়ে একটু নাড়চাড় করবা, দেখবে যে আরেকটু সহজ মনে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর যোজক কাকে যুক্ত করে? যোজক পদকে, বর্গকে, বাক্যকে, সবগুলোকে যুক্ত করে। যদি রোদ উঠে তবে রওনা দেব, বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে? যদি তবে, সাপেক্ষ। একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে কোন প্রকার যোজক? বিকল্প যোজক। যদি বই পড়ো তবে ভালো ফলাফল করবে, এখানে যোজক কোনটি? যদিও যোজক, তবেও যোজক, দুইটাই যোজক। তাহলে অ্যান্সার হচ্ছে গ। তোমরা কিন্তু ফার্স্টে খ দেখে অ্যান্সার দাগায় ফেলতে সম্ভাবনা আছে, সো একটু চিন্তা ভাবনা করে দেখবা, পরে কিন্তু যদি তবে দুইটাই আছে। ওকে, সো যোজক সহজ জিনিস। আমরা এবার একটু চলে যাই আমাদের পরবর্তী টপিক, আবেগে। আবেগও সহজ। এক্সক্লেমেটরি যেগুলোকে আমরা বলি, এক্সক্লেমেটরি সাইন প্রকাশ পায়, অর্থ প্রকাশ পায়, এরকম বলা হচ্ছে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে। তাহলে তোমার যে এক্সপ্রেশনটাই হচ্ছে আবেগ। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সাথে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে বসে। তার মানে এরা বাক্যের অন্য অংশের উপর সাথে জড়িত না, এরা আলাদাভাবে বসে। আমি যদি বলি তুমি এটা কি করলে, এর আগে যদি আমি বলি ছি ছি তুমি এটা কি করলে, তাহলে ছি ছিটা কিন্তু তুমি এটা কি করলে সাথে কানেক্টেড না। তুমি এটা কি করলে বললাম আমি সাথে আমার এক্সপ্রেশনটা বা আমার অনুভূতিটা প্রকাশ করার জন্য ছি ছিও যুক্ত করে দিলাম। তাহলে ছি ছি, আহ, তারপর হচ্ছে সাবাস, হাই হাই, এগুলো এক ধরনের আবেগ। তো এখন এই আবেগটা কি প্রকাশ পাওয়াচ্ছে? এই আবেগটাকে বিরক্তি দিচ্ছে, নাকি ঘৃণা দিচ্ছে, নাকি প্রশংসা দিচ্ছে, সেই অর্থের উপর নির্ভর করে আমরা আবেগগুলোকে প্রকাশ করে থাকি, মানে পার্থক্য, প্রকারভেদ করে থাকি। যেমন ধরো তোমার আবেগটা দ্বারা যদি কোনো সিদ্ধান্ত প্রকাশ পায়, সিদ্ধান্ত মানে কি? ধরো এখানে বলা হয়েছে বেশ তবে যাওয়াই যাক, তার মানে এই যে আমরা যাব, এই সিদ্ধান্তটা আমি প্রকাশ করতেছি বেশ দ্বারা। হ্যাঁ, আমাদের জিততেই হবে, সো হ্যাঁ বেশ, এগুলো এক ধরনের আবেগ এবং এগুলো আমাদের সিদ্ধান্তকে প্রকাশ করতেছে। এরপরে খেয়াল করো প্রশংসা আবেগ। প্রশংসা মানে কি?
স্বাভাবিক যে তুমি কাউকে ইন্সপায়ার করবা, তারিফ করবা, এরকম কিছু। যেমন ধরো চমৎকার লিখেছো, এটার আগে আমি যদি বলি বাহ, সো বাহ একটা আবেগ। এখন এটা কি ধরনের আবেগ? একজনকে প্রশংসা করে আমরা বাহ বলি, বাহ কি সুন্দর দৃশ্য, বাহ কি চমৎকার কথা। তো বাহ আবেগটা দ্বারা আমাদের একজনের প্রতি প্রশংসা যে সূচক যে মনোভাব, যে অনুভূতি, সেটা প্রকাশ পাচ্ছে, তাহলে এটা প্রশংসা আবেগ। এরপরে বলা হয়েছে বিরক্তি আবেগ। তো বিরক্তি আবেগে আমরা কি করি? কোন ধরনের অবজ্ঞা, ঘৃণা বা বিরক্তি এই মনোভাবগুলোকে প্রকাশ করে থাকি। ছি ছি, এরকম কথা তার মুখে মানায় না, জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না। তো এগুলো দিয়ে এক ধরনের কি প্রকাশ পাচ্ছে? এক ধরনের বিরক্তি প্রকাশ পাচ্ছে। জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না, ছি ছি, এরকম কথা তার মুখে মানায় না। এরপরে আতঙ্ক আবেগ। আতঙ্ক মানে কি? আতঙ্ক মানে হচ্ছে ভয়, যন্ত্রণা, কাতরতা, ভয়, যন্ত্রণা, এগুলো যদি থাকে, ওহ কি বিপদে পড়া গেল, তাহলে বিপদে পড়লে আমরা কি পাই? ভয় পাই, আতঙ্কগ্রস্ত হয়ে যাই। বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা, রাক্ষস দেখে ভয় পাইছে। ওকে। বিস্ময় আবেগ। এই ধরনের আবেগ কি করে? বিস্মিত হওয়া বা আশ্চর্য হওয়া বুঝায়। আহ কি চমৎকার দৃশ্য। একটু খেয়াল করো, যদি এখানে থাকতো বাহ কি চমৎকার দৃশ্য, বাহ, এটা থাকলে কিন্তু আবার প্রশংসা হয়ে যাইতো। বাহ যখন বলতো তখন কি হয়ে যেত? প্রশংসা। আর আহ দিয়ে বোঝাচ্ছে কোনো প্রশংসা না, অবাক হওয়া, বিস্মিত হওয়া, তাই এটা বিস্মিত আবেগের মধ্যে পড়ছে। করুণা আবেগ হচ্ছে যখন কোনো করুণা, মায়া তোমার কাজ করবে। আহ কি, আহা বেচারার কি কষ্ট, দেখো এটা হচ্ছে বিস্মিত। আর আহা এটা হচ্ছে মায়াল থেকে আমরা বলি আহারে ছেলেটার কেউ নাই, আহারে মেয়েটা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। তো আহা এটা হচ্ছে এক ধরনের দয়া থেকে, এক ধরনের মায়া থেকে, সহানুভূতি থেকে আমরা কাউকে বলে থাকি, হায় হায় ওর এখন কি হবে, ওর কেউ নাই, ওর এখন কি হবে। সো এটা হচ্ছে এক ধরনের করুণার প্রকাশ করে। তাহলে একটু আমরা আবেগগুলো খেয়াল করব। কনফিউশন যেটাতে লাগবে আমি একটু বলে দেই। প্রথমত হচ্ছে আহ, এটা হচ্ছে বিস্ময়। আহা যেটা, সেটা হচ্ছে করুণা। আহা দ্বারা আমরা করুণা বুঝাই, আর আহ দ্বারা বিস্ময় বুঝাই, বাহ দ্বারা প্রশংসা বুঝাই। এই তিনটাতে কনফিউশন লাগবে, এই তিনটা একটু ভালো করে দেখবা, বাকিগুলো এমনিতেই পারা যায়। কোনোটাকে আবার বুঝাইতে হবে কিনা একটু বলো। এটা আতঙ্ক, কি বিপদে পড়া গেল, এটা বুঝাইতে আমরা ব্যবহার করি। বিরক্ত বুঝাইতে আমরা হচ্ছে ব্যবহার করি যে জ্বালা, যন্ত্রণা, আরে কি যন্ত্রণা, এরকম বুঝাইতে প্রয়োগ করি। ঠিক আছে, তানিম কোনটা বোঝো নাই বলো? 2 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে প্রশংসা, কাউকে প্রশংসা করে যেগুলো বলা হয়। তাহলে কি ক্লাস শেষে একবারে বলে দিবেন? আচ্ছা, একজন একটা সুন্দর প্রশ্ন করছো, উহ কি বিপদে পড়া গেল, এটা দিয়ে তো বিরক্ত বুঝায়। আচ্ছা তুমি আমাকে বলো তো একটা কথা, উহ কি বিপদে পড়া গেল, এটা দিয়ে যদি বিরক্ত বুঝায় মনে হয়, তুমি যখন বিপদে পড়ো তখন কি তুমি আসলে বিরক্ত হও, নাকি তুমি বিপদটা থেকে বাঁচার চিন্তা করবা? তুমি একটু ভাবে চিন্তা করো যে তুমি কোন একটা বিপদে পড়ছো। এখন বিপদে পড়া, ধরো তুমি একটা বিপদে পড়ে গেছো, তুমি একটা জায়গায় রাস্তায় ধরো তুমি পড়ে গেছো অ্যাক্সিডেন্ট করে, এখন ওইখানে কি তোমার বিরক্তটা কাজ করবে বেশি, নাকি তোমাকে কোনো একটা গাড়ি মেরে দিল কিনা, তোমার কোনো হাত পা ভাঙলো কিনা, তোমার কিছু হইলো কিনা, এই ভয়টা বেশি কাজ করবে। স্বাভাবিকভাবেই তুমি একটা বিপদে পড়লে তোমার মধ্যে আগে ভয়, আতঙ্কটা বেশি কাজ করবে। এই জন্য এটাকে আমরা বিরক্তিতে না নিয়ে এটাকে আমরা কিসে নিছি? আতঙ্ক আবেগে নিছি। যদি আতঙ্ক আবেগ না থাকতো, এক্সিস্ট না করতো, তাহলে তুমি বিরক্তিতে নিতে পারতা। 1 নাম্বারটা কি? 1 নাম্বার হচ্ছে সিদ্ধান্ত। যেই শব্দগুলোর দ্বারা আমরা কোনো অনুমোদন, অনুমোদন মানে কি, যে হ্যাঁ ঠিক আছে তুমি যেতে পারো, আমি কি যাব, হ্যাঁ তুমি যাও, এই যে হ্যাঁ, এই হ্যাঁ দ্বারা কি বুঝাইলাম, যে তুমি যেতে পারো, তোমার যাওয়ার সিদ্ধান্তটা আমি দিয়ে দিলাম, এটাকে বলে অনুমোদন। সম্মতি, সমর্থন, এই ভাবগুলো যেটা দ্বারা প্রকাশ পায় সেটা হচ্ছে সিদ্ধান্ত আবেগ। 8 নাম্বার। 8 নাম্বার কি? 8 নাম্বার আসতেছি। সাথে হচ্ছে সম্বোধন আবেগ। সাত কি? সম্বোধন আবেগ। সম্বোধন মানে কি? যেটা দ্বারা তুমি কাউকে ডাকো, হে বন্ধু বিদায়, হে বন্ধু তোমাকে অভিনন্দন, ওগো তোরা জয়ধ্বনি কর, হে ওগো, এগুলো দ্বারা আমরা কাউকে সম্বোধন করি।
আর অলংকার আবেগ যেটা, সেটা হচ্ছে অলংকার কি দেখো তো। ধরো একটা কানের দুল, একটা আংটি, একটা চুড়ি, এগুলোকে আমরা অলংকার বলি না? এখন এই অলংকারগুলো কি করে বলো তো? অলংকারগুলো যদি আমাদের শরীরে না থাকে, খুব কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। থাকলে কি হবে? আমরা মনে করি থাকলে আমাদের সৌন্দর্যটা একটু বৃদ্ধি পাবে, একটা ভালো লাগা কাজ করবে। বাক্যের মধ্যেও অলংকারগুলোর কাজও তাই। এরা না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু থাকলেও হুদাই থাকে, একটা বাক্যের অর্থ সুন্দর করার জন্য থাকে। এগুলোকে বলে অলংকার আবেগ। অর্থাৎ তুমি যদি দূরটাকে বাদ দাও তাহলেও একই অর্থ আসতেছে। তো এখানে বলা হয়েছে যে যেই শব্দগুলোকে বাক্যের মধ্যে কোনো একটা সৌন্দর্য বাড়ানোর জন্য, কোন একটা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যেই শব্দগুলোকে আমরা বাক্যের মধ্যে ইউজ করি, যেগুলোর কোনো স্পেশাল পারপাস নাই, বাক্যটাকে সুন্দর করার জন্য, বাক্যের অর্থের পরিবর্তন করার না করে আমরা যেই শব্দ বা শব্দাংশগুলোকে ব্যবহার করি, সেগুলো হচ্ছে অলংকার আবেগ। এখানে বলা হয়েছে দেখো দূর, এ কথা কি বলতে আছে? এই যে দূর, যাগ্গে, এই জিনিসগুলো কি করে? এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের বাক্যের মধ্যে একটা সৌন্দর্য বা বিশেষ কোন একটা বিশিষ্টতা দান করে থাকে। আমাদের শরীরে অলংকারের যে কাজ, এই অলংকার আবেগেরও বাক্যে তাই কাজ। ঠিক আছে? যে অলংকার না থাকলেও খুব একটা ম্যাটার করে না, কিন্তু থাকলে আমাদের যে বক্তব্যটা, আমাদের কথার যে অর্থটা, সেটা একটু সুন্দর হয়ে যায়। দ্যাটস ইট। ওকে, সো এর পরের বহু নির্বাচনী প্রশ্নটা একটু উত্তর করি। নিচের কোনটি করুণা আবেগ? টিচার্স ইনবক্সে বলো কোনটা দিয়ে করুণা প্রকাশ পাচ্ছে। করুণা, করুণা মানে কি? মায়া, দয়া। বাহ, চমৎকার লিখেছো। এটা প্রশংসা, প্রশংসা। যাক, হায় হায়, ওর এখন কি হবে? এটা হচ্ছে করুণা, ডি। অনেকে উত্তর দিছো দেখলাম। এরপর সম্বোধন আবেগ রয়েছে কোন বাক্যে? সম্বোধন মানে কি? কাউকে ডাকা। আমরা কি কাউকে যাগ্গে বলে ডাকি, আহ বলে ডাকি, বেশ বলে ডাকি? না, আমরা কাউকে বলি ওগো বলে থাকি না? ওগো তোরা জয়ধ্বনি কর। So, তোদেরকে আমি সম্বোধন করতেছি ওগো বলে। সো ওগো। নিচের কোন বাক্যটি কারণ যোজকের উদাহরণ? একটু উদ্দীপক গুলো পড়ো, মানে অপশনগুলো পড়ো, তারপর আমরা কুইজটা লঞ্চ করতেছি। বিয়োজক অব্যয় হচ্ছে যখন তুমি বাদ দিবা। ধরো কিংবা হলো বিয়োজক অব্যয়, তুমি বলছো। ধরো এই যে বায়ের মতো, যে তুমি কিংবা আমি যাব। সো যে কোনো একজনকে আমরা নিব। ঠিক আছে? তুমি যাবা নাহলে আমি যাব, যে কোনো একজন। আমি হচ্ছে এসএসসি 17 ব্যাচ। ধুর, বিরক্তিতে গেল কেন? আমরা একজনকে বিরক্ত হয়ে বলি ধুর কি বিরক্তিকর, তুমি কি আমার সাথে সাথে কি করো? আরে ধুর, তুমিও চলে আসছো, ধুর। এই ধুর কথাটা দেখবা বিরক্তি প্রকাশ করে আমরা ইউজুয়ালি ব্যবহার করি। ইস শব্দটা বসছে কোথায় সেটার উপর ডিপেন্ড করে। পরের অংশটায় যদি কারো প্রতি মায়া, করুণা বুঝায় যে ইস ও পড়ে গেল, সেখানে এক ধরনের হবে। আর পরের অংশটা যদি হচ্ছে, আমরা যদি দেখি যে পরের অংশে ও কোনো প্রভাব ফেলে না অর্থে, তাহলে অলংকার হবে। ধরো কাউকে ব্যথা পাইতে দেখে তুমি ইস বলছো, সেটা এক অর্থ দেয়, এক ধরনের আবেগ হিসেবে কাজ করে। ওকে, তো এটা যথেষ্ট সময় পাইছো। আমরা একটু লিডার বোর্ডটা দেখি। 7 বোঝো নাই? 7 হচ্ছে সম্বোধন আবেগ, যেটা দিয়ে কোনো সম্বোধন করা হয়। আচ্ছা, ফাহমিদা, রাফিন, তিথি, কাঙ্ক্ষিতা, আল বুখারি, আরিশ, সৌরভ, তাকি, মেহেদি, শিহাব, এই হচ্ছে প্রথম 10 জন। ওকে, তো একটু দেখো নিচের কোন বাক্যটি কারণ যোজকের উদাহরণ? এত পড়লাম কিন্তু ভালো ফল করতে পারলাম না, কিন্তু ভালো ফল করতে পারলাম না, এটা একটা বিরোধ বুঝাচ্ছে যে তুমি পড়ছো, তোমার ভালো ফল করার কথা তুমি করতে পারো নাই। দোকানে যাও এবং পাউরুটি কিনে নিয়ে আসো, দুইটাকে যুক্ত করছে, বাদ।
বসার সময় নাই তাই যেতে হচ্ছে, তো আমি চলে যাচ্ছি, কেন যাচ্ছি, যাওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমার বসার সময় নাই, তাহলে অ্যান্সার হচ্ছে সি। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের আজকের 3টা টপিক, খুবই ছোট ছোট এবং সহজ টপিক ছিল। আবার একটু রিকল করাই যে অনুসর্গ হচ্ছে সম্পর্কিত করে, কি করে, সম্পর্কিত করে। যোজক হচ্ছে যুক্ত করে, আর আবেগ যেটা সেটা হচ্ছে আমাদের বক্তব্যটাকে, অনুভূতিটাকে আর একটু সুন্দর করে তোলে। দ্যাটস ইট। কারো যদি প্রশ্ন স্কিপ হয়ে থাকে পরবর্তী দিন করতে পারো, বা কিউএনএ তে করতে পারো। ক্লাস লেকচার দেওয়ার সময় তোমাদের টিচার্স ইনবক্সটা আসলে কম দেখা হয়, কিউএনএ তেও করতে পারো। কোনো প্রশ্ন থাকলে এখন থাকলেও বলতে পারো। আর তোমাদের একটা সেমিনার আছে 5টা 15-তে বিকালে, সেটাতে জয়েন করবা। আর এক্সাম রিলেটেড কথাবার্তা তো ভাইয়া বলে দিচ্ছে সম্ভবত তোমাদেরকে, যে কালকে তোমাদের এক্সাম থাকবে কি থাকবে না, থাকবে না সম্ভবত। ওকে, থাকবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট উইকে দেখা হবে।